হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর 3 নাম্বার রিভিশন ক্লাস। আজকে রিভিশনের টপিক হচ্ছে চ্যাপ্টার 4 ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। তো ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিচ্ছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। 1 ইলেকট্রিসিটি, 2 রেলওয়ে, 3 রিপ্লেসমেন্ট। এর মধ্যে ইলেকট্রিসিটি এবং রেলওয়ে এই দুইটা ফরম্যাট হচ্ছে পার্ট সি এর জন্য, আর 3 নাম্বার ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য। তবে এখান থেকে পার্ট সি তে অঙ্ক আসে। তো এখন এই 3টা ফরম্যাটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট কোনটা? এই 3টা ফরম্যাটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট হচ্ছে ফরম্যাট 1 এবং 3। ফরম্যাট 2টা তেমন ইম্পর্টেন্ট না। তার মানে এই না যে ফরম্যাট 2 আমরা করব না, অবশ্যই ফরম্যাট 2 করব, তবে ফরম্যাট 1 এবং 3 আমরা ভালো করে করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি তে 2টা প্রশ্ন দিছে। 2018 সালে প্রশ্ন দিছে পার্ট সি তে একটা, 19 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা, 20 সালে পার্ট সি তে একটা, 21 সালে পার্ট সি তে একটা, 22 সালে পার্ট সি তে একটা। তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। আশা করি 2023 সালে এখান থেকে পার্ট সি তে একটা প্রশ্ন আসবেই। ভাগ্য ভালো থাকলে পার্ট বি তেও আসতে পারে, তবে আমাদের পার্ট সি এর জন্য টার্গেট করে আমরা এই চ্যাপ্টারকে পড়ব। তো এই চ্যাপ্টার 3টা ফরম্যাট। শুরুতেই আমরা ফরম্যাট 1 নিয়ে কথা আপনাদের সমস্যার কথা আমরা সমাধান করব। তো ফরম্যাট 1 এ হচ্ছে ইলেকট্রিসিটি কোম্পানি। ইলেকট্রিসিটি কোম্পানির ক্ষেত্রে আমরা 3টা লেজার করি আর একটা ব্যালেন্স শিট করি। তো এর মধ্যে প্রথমটা লেজার হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট পাশে যায় যাবতীয় পরিচালন ব্যয়, আর ক্রেডিট পাশে যায় হচ্ছে যাবতীয় পরিচালন আয়। এই ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য নিয়ে আমরা লাভ বা লস বের করি, মানে রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স বের করি। নেট রেভিনিউ অ্যাকাউন্ট করার জন্য শুরুতে নেট রেভিনিউ অ্যাকাউন্টের একটা ব্যালেন্স দেওয়া থাকবে, সেটা ব্যালেন্স বিধি নামে আমরা ক্রেডিট পাশে লিখবো। এরপরে ইলেকট্রিসিটি কোম্পানি যাবতীয় অপরিচালন ব্যয়গুলি ডেবিট দিকে আসবে আর অপরিচালন আয়গুলি ক্রেডিট দিকে আসবে। এই হচ্ছে নেট রেভিনিউ অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট বা যেটাকে আমরা বলি রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্ট। এখানে আসে ইলেকট্রিসিটি কোম্পানি স্থায়ী সম্পত্তি ডেবিট দিকে আসে আর ধীর দায় আসে ক্রেডিট দিকে। আর সর্বশেষ আমরা যেটা করবো সেটা হলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে ক্যাপিটাল এন্ড প্রপার্টি, ক্যাপিটাল এন্ড লায়াবিলিটি আর এই পাশে প্রপার্টি এন্ড অ্যাসেট। ক্যাপিটাল এন্ড লায়াবিলিটি গুলি আমরা এই পাশে দিব আর প্রপার্টি এন্ড অ্যাসেট গুলি আমরা এই পাশে দিব। তবে নেট রেভিনিউ অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা আমরা দায় দিকে দিব। আর এখানে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ক্যাপিটাল অ্যাকাউন্টের এই এক্সপেন্ডিচার্স পাশে যে যোগফল অর্থাৎ সম্পদের যে যোগফল সেটা আমরা সম্পদ পাশে দিব, আর রিসিভ মানে দায়ের যে যোগফল সেটা আমরা দায় পাশে দিব। এবং দুই পাশে ডেবিট এবং ক্রেডিট পাশে টাকাটা কি হবে? সমান। যদি সমান হয় তাহলে আপনার রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট চারটা কমপ্লিট হয়েছে। এটা আপনাকে মনে রাখতে হবে। আর যদি অমিল হয় তাহলে মনে রাখতে হবে কোনো না কোনো স্টেপে আপনি ভুল করছেন। তো এই ছিল আমাদের কাজ। আর এখানে আমাদের 3টা সমন্বয় ছিল। এই 3টা সমন্বয় যদি আমরা ভালো করে পারি তাহলে ইলেকট্রিসিটি কোম্পানি কোনো সমন্বয় আর আপনার সমস্যা হবে না। এর মধ্যে আমাকে একটু বলেন তো দেখি, ডিপ্রিসিয়েশন আমরা কোন কোন অ্যাকাউন্টে দিই? একজন বলেন তো দেখি, ডিপ্রিসিয়েশন আমরা কোন কোন অ্যাকাউন্টে দিই? স্যার রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট পাচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে, হ্যাঁ, আর একবার হচ্ছে ডিপ্রিসিয়েশন ফান্ডের সাথে যোগ করি, এটা ব্যালেন্স শিটে লায়াবিলিটিস পাচ্ছে। সেকেন্ড ওয়ান জেনারেল রিজার্ভটা আমরা নিট কোথায় কোথায় দিই? রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে হবে আর জেনারেল ব্যালেন্স শিটের দায়ের দিকে দিতে হবে। দায় দিকে দিতে হবে। গুড। আরেকজন বলেন তো দেখি, কম্পেনসেশন ডিউ অর্থাৎ ক্ষতিপূরণ তহবিলের যে বকেয়াটা থাকে এটা আমরা কোথায় কোথায় দেই? 2 জায়গায় যাই। বলেন, যে পারেন সে বলেন। ভাই কথাটা আসে নাই, বুঝতে পারি না, আমার নেটে মনে আমি এখানে 3 নাম্বার যে সমাধান ছিল সেটা হলো কম্পেনসেশন ডিউ। এই কম্পেনসেশন ডিউটা কোথায় কোথায় আমরা এন্ট্রি দিই? ভাই রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে আর ব্যালেন্স শিটের সম্পদ পাশে যাবে। ব্যালেন্স শিটে সম্পদ পাশে। কেন সম্পদ? কারণ এটা বকেয়া আয়, এই জন্য আমরা সম্পদ পাশে দিব। ওকে, এখন আমাদের এই প্রশ্নে ফরম্যাট 1 এ আমাদের প্রবলেম 1, এই প্রবলেম 1 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রবলেম 1
এক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলেন। যদি প্রশ্ন থাকে কথা বলেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে না করেন। হ্যাঁ, এরকম চুপ করে থাকা যাবে না, আগাইতে হবে। আর যদি কোনো প্রশ্ন না করেন প্রশ্ন তাহলে নাই ধরে নেওয়া স্যার। হবে যে কোনো মেশিনারির উপর সমস্যা নাই। কেউ কিছু ভাই বলবেন? মেশিনারির উপর ডিপ্রেশন কি 12 মাসের হবে না? মেশিনের উপর ডিপ্রিসিয়েশনটা দুইটা ধরতে পারো, এক পুরো বছর, আর একটা হলো 6 মাস। ঠিক আছে, এখন প্রশ্নে যেহেতু কোনো কিছু নাই এই জন্য আমরা 1 বছর অবশ্যই ধরবো। ঠিক আছে, এই যে 20,000 টাকা যে ক্রয় করছি এটা আমাদের কোন তারিখে ক্রয় করা হয়েছে এটা কোনো ডেট উল্লেখ নাই, এই জন্য ধরলাম যে এটা বছরের শুরুতেই ক্রয় করা হয়েছে, এই জন্য আমরা পুরো বছর অবশ্যই ধরবো। আবার যদি ধরো যে না 20,000 টাকা বছরের মাঝামাঝি সময় ক্রয় করা হয়েছে তাহলে এটার উপর 6 মাস আর 1 লাখ টাকার উপর পুরো বছর। ঠিক আছে, দুইটার যে হ্যাঁ কোনো ভাই, একভাবে ধরলেই হবে। ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার হচ্ছে এক্সারসাইজ আমরা চলে যাব। এক্সারসাইজ 1 থেকে এক্সারসাইজ 5 পর্যন্ত আপনাদের যার যা সমস্যা আছে আমার সাথে কথা বলেন। এক্সারসাইজ 1 থেকে এক্সারসাইজ 5 পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ভাই এখানে মেশিনারি ল্যান্ড আর সিলের যেটা দেওয়া আছে মেইনস, এটা কি তিনটার উপর কি 6 মাসের অফিসে হলো ভাই? এই তিনটার উপর আমরা অবশ্যই ধরবো। ঠিক আছে, তিনটার উপর আমাদের নিচে হ্যাঁ 6 মাসের ধরুন না। এই যে এখানে 10% এর কথা বলা আছে, এখানে 2% আর এটা কি 4%। ঠিক আছে, এই ক্ষেত্রেও সেম একই জিনিস। যদি এই নতুনটা যেটা ক্রয় করা আছে এটা যদি বছরের মাঝামাঝি ধরো তাহলে 6 মাসে ধরবা, যদি বছরের শুরুতেই ক্রয় করে তাহলে পুরো বছর ধরবা। আমরা ধরি না বছরের শুরুতে ক্রয় করছি তার মানে পুরো বছর অবশ্যই ধরবো, 6 মাস অবশ্যই আমরা ধরবো না। ঠিক আছে, আর ভাই তুমি যদি মনে করো যে নতুনটা 6 বছরের মাসের ধরবো মাঝামাঝি না ভাই? সময় ক্রয় করছি, তাহলে সেক্ষেত্রে নতুনটার উপর 6 মাসে ধরতে হবে, আর পুরাতনটার আমাদের 1 বছর ধরতে হবে মাস্ট বিটা। ঠিক আছে, যেমন এখানে ল্যান্ড এই যে 10,000 ভাই টাকা ছিল, এক্সারসাইজ কথা বলো, তোমারটা শেষ করো, তোমারটা বলো, তবে আমারটা বলো। ভাই ম্যাটটা 6 মাসের দেওয়া না ভাই? এটা 6 মাসের না, এটা হলো 30 জুন 2015 শেষ হয়েছে, তারপর এটা শুরু হয়েছে 2014 সালে 31 জুলাই। ঠিক আছে, এটা পুরোটা ট্রায়াল ব্যালেন্স ছিল 1 বছরের, তার মানে 30 জুন 2015 তে শেষ হয়েছে, তার মানে এটা শুরু হয়েছে 2014 সালে গিয়ে। 2014 সালে শুরু হয়েছিল, 2014 সালে এখানে 6 মাস। হ্যাঁ, অঙ্কটা কিন্তু 6 মাসের না, অঙ্কটা কিন্তু 1 বছরেরই। হ্যাঁ, হ্যাঁ ভাই এখন বুঝছি ভাই। হ্যাঁ, হ্যাঁ। 6 মাস মনে করে কিন্তু আবার অঙ্ক করি না, হ্যাঁ, তাছাড়া কিন্তু গন্ডগোল হবে। এটাই কনফিউজ ছিল ভাই। ওকে, অন্য কারো কোনো প্রশ্ন আছে? 1 থেকে 6। ওকে, 1 থেকে 5 পর্যন্ত কোনো প্রশ্ন নাই, এখন আপনারা প্রশ্ন করবেন।
6 থেকে 10 পর্যন্ত 6 থেকে 10 পর্যন্ত আপনাদের কার কি সমস্যা কথা বলেন, এরপর আমি কিছু প্রশ্ন করব। এক্সারসাইজ 6 থেকে এক্সারসাইজ 10 এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, কোনো প্রশ্ন নাই। এবার আমরা চলে যাব ফরম্যাট 2 রেলওয়ে কোম্পানি। শুধু শুধু ক্লাসে পড়াশোনা না করে যদি ক্লাসে জয়েন করো তাহলে এই ক্লাসে জয়েন করার থেকে না করা ভালো। হ্যাঁ, শুধু শুধু এই ক্লাসে এসে সময় নষ্ট করে লাভ নাই। ফরম্যাট 2 কি আমরা সবাই স্ক্রিনে দেখতেছি? জি ভাই। ওকে, ফরম্যাট 2 এ এটা হলো রেলওয়ে কোম্পানি। রেলওয়ে কোম্পানি ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ইলেকট্রিসিটি ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য আছে। সেটা হলো ইলেকট্রিসিটি ক্যাপিটাল অ্যাকাউন্টের সম্পদ বার্ষিক যোগফল আমরা সম্পদ পাশে দেই, দায় পাশের যোগফল আমরা দায় পাশে দেই। কিন্তু এই রেলওয়ে কোম্পানির ক্ষেত্রে সম্পদ এবং দায়ের মধ্যে একটা পার্থক্য করতে হয়। যদি সম্পদের থেকে দায় বেশি হয় তাহলে পার্থক্য টাকাটুকু আমরা দায় পাশে দিব, আর দায়ের থেকে যদি সম্পদ বেশি হয় তাহলে ওই বেশি সম্পদটুকু আমরা সম্পদ পাশে দেবো, তখন দায় পাশে টাকা আসবে না। অর্থাৎ এই ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকাটা হবে নি টাকা, নয় সম্পদ পাশে দিব অথবা দায় পাশে দিব। সম্পদ পাশে কখন দিব? সম্পদ বেশি হলে নাকি দায় বেশি হলে? সম্পদ বেশি হলে। আর দায় পাশে টাকা দিব যখন দায় সম্পদের থেকে যখন দায় বেশি হবে। ওই যেটুকু বেশি হবে এটার নাম লিখতে হবে, এই যে দুই পাশে পার্থক্য নিয়ে ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতে হবে। এটা সম্পদ দিকে হতে পারে, মানে রিসিভ দিকে হতে পারে, আবার কি এই যে এই ডেবিট দিকে হতে পারে, অথবা আবার ক্রেডিট দিকে হতে পারে। যদি ক্রেডিট থেকে ডেবিট পাশে বড় হয় তাহলে ডেবিট দিকে হবে, আর ডেবিটের থেকে যদি ক্রেডিট পাশে হয় তাহলে ক্রেডিট দিকে হবে। এই যে প্রথমে আমরা লিখছি ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি দায় বেশি হয়, যদি দায় বেশি হয়, আর ব্যালেন্স অফ কি ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি সম্পদ বেশি হয়। অর্থাৎ কথাটা এখানে ঘুরে গেছে গা। যদি সম্পদ বেশি হয় তাহলে সম্পদ পাশে, আর যদি দায় বেশি হয় তাহলে দায় পাশে। ঠিক আছে? সম্পদের থেকে যদি দায় বেশি হয় তাহলে ওই টাকাটা আমরা দায় পাশে দিব, ক্যাপিটাল এন্ড লায়াবিলিটি পাশে। আর দায়ের থেকে যদি সম্পদ বেশি হয় তাহলে সেটা আমরা সম্পদ পাশে দিব। যেমন আমাদের এখানে এই অঙ্কটার মধ্যে এখানে আমাদের একটা অঙ্কই আসছিল। ঠিক আছে? এই অঙ্কের মধ্যে আমাদের এই প্রবলেম 1 এর মধ্যে সম্পদ বেশি হয়েছিল না দায় বেশি হয়েছিল বলো তো দেখি? সম্পদ বেশি হয়েছিল। সম্পদ কত টাকা বেশি হয়েছিল? সম্পদ বেশি ছিল 4 লাখ টাকা। 4 লাখ টাকা। দায় কত হয়েছিল একটু বলো তো দেখি? 13,30,000। 13,30,000 হচ্ছে দায়, আর সম্পদ ছিল কত? 17,30,000। 17,30,000। তাহলে দেখো সম্পদ 17,30,000, দায় হচ্ছে 13,30,000। তাহলে সম্পদ থেকে দায় পরিশোধ করার পরে অতিরিক্ত সম্পদ থাকতেছে 4 লাখ টাকা। তাহলে এটা যেহেতু অতিরিক্ত সম্পদ তাহলে এটা আমরা সম্পদ পাশে দিব, অর্থাৎ প্রপার্টি এন্ড অ্যাসেট পাশে দিব। আর যদি এটা উল্টা হয়ে যেত তাহলে সেটা আমরা কোন পাশে দিতাম? দায় পাশে দিতাম। ঠিক আছে? আর এই রেলওয়ে কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বকেয়াটা। এই যে ডিউ টুর পরে অন্য কোম্পানির নাম থাকলে সেটা হচ্ছে দায়, ডিউ টুর পরে যদি নিজ কোম্পানির নাম থাকে তাহলে সেটা সম্পদ। আর ডিউ ফর্মের ক্ষেত্রে উল্টা, ডিউ ফর্মের ক্ষেত্রে যদি অন্য কোম্পানির নাম থাকে তাহলে সেটা হচ্ছে সম্পদ, আর ডিউ ফর্মের পরে যদি নিজ কোম্পানির নাম থাকে তাহলে সেটা হলো দায়।
এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ধরা না পারেন তাহলে কিন্তু দেখবেন যে সম্পদ হইব কিন্তু আপনি ভুলে দিয়ে দিচ্ছেন দায়, আবার দায় হবে কিন্তু আপনি ভুলে দিয়ে দিচ্ছেন কি সম্পদে। তবে এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আর মনে রাখবেন ডিউ ফ্রম আর ডিউ বাই দুইটা কথা হলো সেম কথা। তাহলে আপনাকে এই ডিউ ফ্রম, ডিউ বাই, ডিউ টু এত কিছু মনে রাখার দরকার নেই। আপনি মনে রাখবেন একটা ডিউ টু। এই ডিউ টুর পরে যদি অন্য কোম্পানির নাম থাকে তাহলে সেটা দায়, আর নিজ কোম্পানির নাম থাকলে হচ্ছে সম্পদ। আর ডিউ টু বাদে প্রশ্নে যাই থাকুক, অন্য কোম্পানির নাম থাকলে সম্পদ হবে, নিজ কোম্পানির নাম থাকলে দায় হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে একটু বলেন তো দেখি। এই যে এখানে লেখা আছে এই যে অ্যামাউন্ট ডিউ টু আদার্স কোম্পানি, এই যে ডিউ টুর পরে অন্য কোম্পানির নাম, এটা কি সম্পদ না দায়? স্যার দায়। দায় ভাই। দায়, গুড। আরেকটা আছে অ্যামাউন্ট ডিউ বাই আদার্স কোম্পানি, এই যে ডিউ বাই আদার্স কোম্পানি, তাহলে এটা কি হবে? এটা সম্পদ সম্পদ। ভাই। এটা হবে সম্পদ। কথাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আর একটা কথা একটু মনে রাখবেন, এই যে ডিপ্রিসিয়েশন, অনেক সময় ডিপ্রিসিয়েশন এখানে লেখা থাকে, নরমালি আমরা পাইছি ডিপ্রিসিয়েশন ফান্ড। যদি এখানে ডিপ্রিসিয়েশন ফান্ডের পরিবর্তে যদি ডিপ্রিসিয়েশনও দেওয়া থাকে তাহলে মনে করবেন সেটা ডিপ্রিসিয়েশন ফান্ডের টাকায় দিয়ে আছে। ঠিক আছে, তাহলে সেটা কি আমরা রেভিনিউ অ্যাকাউন্টে দিব নাকি সরাসরি ব্যালেন্স শিটে দায় পাশে দিব? স্যার সরাসরি ব্যালেন্স শিটের দায় ব্যালেন্স পাশে। শিটে। সরাসরি দায় পাশে। আবার ডিপ্রিসিয়েশন ব্যালেন্স শিটে দায় এক্সপেন্স পাশে। মনে কইরা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স মনে করে আবার রেভিনিউ অ্যাকাউন্টে দিয়েন না। রেয়ামিলে যারা থাকবে সেটা অবশ্যই ডিপ্রিসিয়েশন ফান্ডের টাকায় দেওয়া থাকবে। ওকে, ঠিক আছে। এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এই রেলওয়ে কোম্পানি এই প্রবলেম 1 নিয়ে? নাই ভাই। তাই, ওকে, আমাকে তাহলে একটু বুঝান তো দেখি, একটা আইটেম আমাকে একটু বুঝান। এই যে এখানে লেখা আছে যে 1.5 লাখ টাকা লাইন ওপেন ফ্রম ট্রাফিক, 30,000 টাকা অফ লাইন আন্ডার এ কনস্ট্রাকশন এন্ড 50,000 টাকা অফ ইঞ্জিন ওয়াগন এক্সেপ্ট ওয়ার স্পেন্ড 2018। তাহলে এইটুকু কাজটা আমরা কি করব? এই 1.5 লাখ টাকা অফ লাইন ওপেন ফর টাফ ইয়ার কই, এই যে এই 1.5 লাখ টাকার পরে থেকে এই 1.5 লাখ টাকা, এই 1.5 লক্ষ টাকা থেকে আমরা কি কাজটা করবো একটু বলো। 1.5 লাখ টাকা কাজ কি? ভাই ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা কারেন্ট ইয়ারে দেখাম ভাই। ক্যাপিটাল অ্যাকাউন্টে এই 1.5 লাখ টাকা হলো কারেন্ট ইয়ারের, গুড। আর প্রিভিয়াস Current এর year একটা, এর টাকাটা আর দেখো। প্রিভিয়াস এর একটা আমাদের প্রশ্নে দেয়া আছে কত, 8 লাখ কত 50। এই দুইটা মিলে হবে টোটাল নাকি? ঠিক একই রকম ভাবে 30,000 টাকা এটা হলো কারেন্ট হ্যাঁ ইয়ারের টাকা, আর ওপেনিং টাকা ছিল 50, দুইটা মিলে হবে টোটাল টাকা। আর 50,000 টাকা ইঞ্জিন ওয়াগন, ওই একই জিনিস। এই যে ইঞ্জিন ওয়াগনের টাকা দিয়ে আছে আমাদের, এই যে 2,50,000 সেটা হলো ওপেনিং টাকা, এটা হলো কারেন্ট ইয়ার, দুইটা মিলে হবে টোটাল। আমি একটু বলতে যে 5% প্রিমিয়ামটা, এটার কাজটা একটু আমাকে একটু বলেন তো দেখি। এই 5% টাকাটা ভাই এটা প্রিমিয়ামে। হ্যাঁ, কার টাকা, কোন টাকার উপর ধরবো আমরা এটা? এটা 1 লাখ টাকার উপরে তো। 1 লাখ টাকা মানে অর্ডিনারি শেয়ার উপর ধরবো নাকি? হ্যাঁ ভাই। ওকে, তাহলে এই 1 লাখ টাকা ধরে এই টাকাটা আমরা কি করব? অর্ডিনারি শেয়ার, দায় পাশে দেখাবো ভাই। অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি শেয়ার তো আমাদের অর্ডিনারি শেয়ারটা ছিল হচ্ছে 1 লাখ টাকা নাকি? এই 1 লাখ টাকার উপর 5% যেটা হবে সেটা হলো কারেন্ট ইয়ার, এটা হলো প্রিমিয়াম। তাহলে আমাদের প্রিমিয়াম অফ কারেন্ট ইয়ার কিন্তু এখানে ছিল এই যে অর্ডিনারি শেয়ারের, এই যে প্রিমিয়াম অফ অর্ডিনারি শেয়ার 25,000 টাকা, এটা হলো পূর্বের বছর, মানে এটা হলো প্রিভিয়াস ইয়ার। আর কারেন্ট ইয়ার কত 5,000, দুইটা মিলে হবে 30,000 নাকি? হ্যাঁ ভাই। ওকে, অন্য কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আমি যে কটা প্রশ্ন করলাম এর বাহিরে? ওকে, এবার আমরা ফরম্যাট 3 এ যাব। ফরম্যাট 3 হচ্ছে রিপ্লেসমেন্টের অঙ্ক। এটা হলো রিপ্লেসমেন্ট অঙ্ক করার ক্ষেত্রে 2টা বা 3টা ওয়ার্কিং করতে হয়, জার্নাল করতে হবে এবং 1টা বা 2টা লেজার করতে হয়।
তো মূলত এই অঙ্কের মেন টার্গেট হচ্ছে ওয়ার্কিং করা। ওয়ার্কিং যদি বুঝি তাহলে জার্নাল এবং লেজার একাই পারবো, জার্নাল মানে লেজার আমরা একাই পারবো। তো এই অঙ্কে আমাদের দুইটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম 1 এবং প্রবলেম 2। এই প্রবলেম 1 এবং প্রবলেম 2 নিয়ে যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলেন। হ্যাঁ, প্রবলেম 1 এবং প্রবলেম 2। স্যার প্রবলেম 2 এ একটু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ম্যাডাম, বলেন প্রবলেম 2 কি কোশ্চেনটা? স্যার এখানে ওয়ার্কিং 3 তে স্যার কস্ট অফ নিউ বয়লারের সাথে স্যার আপনি 72,000 টাকা যোগ করছেন। স্যার এটা বলছিলেন যে ওকে, এখানে 72,000 টাকা, হ্যাঁ বলো, 72,000 টাকা হ্যাঁ, ইউজড ফর দিস পারপাস, এটা মানে বলা হয়েছে যে এই জন্য এটা যোগ হবে। কিন্তু স্যার আপনি ওই যে বই থেকে যে একটা অঙ্ক দিয়েছেন B15, স্যার হ্যাঁ, ওটার মধ্যে যোগ করে নাই। বি 15। B15 না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমি একটু প্রশ্নটা দেখাইতেছি। দেখো এখানে লেখা আছে কি, ABC Ceramic Company decided to replace one of its boiler by one of the higher capacity, মানে একটা বয়লার পরিবর্তে এর থেকে হায়ার ক্যাপাসিটি একটা বয়লার তারা কি করব, প্রতিস্থাপন করব। দা বয়লার টু বি রিপ্লেস ওয়াজ কনস্ট্রাক্ট ইন 2010, টাকা হচ্ছে 18 লক্ষ টাকা। এই বয়লারের ক্রয় মূল্য ছিল 18 লক্ষ টাকা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট টু ইনস্টল এ নিউ বয়লার অফ হায়ার ক্যাপাসিটি টাকা হচ্ছে 36,60,000। অর্থাৎ নতুন যে বয়লারটা হবে তার ইনস্টলেশন কস্ট হবে 36,60,000। তাহলে আগে যার দাম ছিল 18 লক্ষ টাকা, নতুন বয়লার যদি আমরা প্রতিস্থাপন করি সেখানে হয়ে যাবে কত, 36,60,000 টাকা। বলছে বাট অ্যাকচুয়ালি দ্য নিউ বয়লার ওয়াজ ইনস্টল এট এ কস্ট অফ টাকা হচ্ছে 48 লাখ টাকা, and some part of the old boiler value 72,000 were also used for this purpose. প্রশ্ন বলছে যে নিউ বয়লারের ইনস্টলেশন কস্ট হলো অ্যাকচুয়ালি 48 এবং সাম পার্ট এর মধ্যে কিছু পুরাতন যে বয়লার ছিল তার কিছু অংশ তারা নতুন বয়লারে ব্যবহার করছে। কত টাকা ব্যবহার করছে নতুন বয়লারে? 72,000 টাকা। তাহলে আমি নতুন বয়লারে ইনস্টলেশন কস্ট হচ্ছে 48, এর মধ্যে কিছু অংশ তারা পুরাতন বয়লারে কিছু অংশ তারা কি নতুনটার মধ্যে ব্যবহার করছে। নতুনটার মধ্যে ব্যবহার করা মানে কি, নতুনটা কি ক্রয় মূল্য কি কমে গেছে না বেড়ে গেছে বলো দেখি? পুরাতনের কিছু অংশ আমরা নতুনটার মধ্যে কি করছি, ব্যবহার করছি। এন্ড বলছে দা রিমেনিং পার্ট অফ দা ওল্ড বয়লার ওয়াজ সোল্ড কত, 96, এবং বাদ বাকি অংশটুকু আমরা কি করছি, 96,000 টাকা কি করছি, বিক্রি করছি। তাহলে আমি এই পুরা তিনটা ওয়ার্কিংটা আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিতেছি, একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা লিখছি ক্যালকুলেশন অফ এস্টিমেটেড কস্ট অফ নিউ বয়লার, মানে নতুন যে বয়লার তার এস্টিমেটেড কস্ট। নতুন বয়লার এস্টিমেটেড কস্ট আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে 36,60,000। এরপরে আমরা যে ওয়ার্কিং করি সেটা হলো রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট মানে কি, মুনাফা জাতীয় খরচ। এটা আমরা বের করি কিভাবে, এস্টিমেটেড কস্ট থেকে পুরাতন মেশিনের যতটুকু আমরা ব্যবহার করব প্লাস যতটুকু আমরা বিক্রি করব, এটা যেহেতু আমাদের ক্রয় মূল্যরে কমায় এর জন্য আমরা এটা কি করব, বিয়োগ করব। আমার কথা কি বুঝতে পারছি সবাই রে? পুরাতন মেশিনের যতটুকু অংশ আমরা বিক্রি করব এবং পুরাতন মেশিনের যতটুকু অংশ আমরা ব্যবহার করব, এই দুইটা, যেমন আমরা ইউজ করছি 72,000 টাকা আর বিক্রি করছিল 96,000 টাকা, তাহলে এই দুইটা টাকার যে যোগফল 1,68,000 টাকা। এই দুইটা টাকার যোগফল 1,68,000 টাকা। এটা নতুন মেশিনের ক্রয় মূল্য কি বাড়াইছে না কমাইছে? কমাইছে। কমাইছে। এর জন্য আমরা এস্টিমেটেড কস্ট থেকে এই টাকাটা আমরা বাদ দিছি। তাহলে দুইটা বিয়োগফল হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট 34 লক্ষ কত, 92,000। ঠিক আছে, তাহলে রেভিনিউ অ্যাকাউন্ট গেল। এখন আমাদের সর্বশেষ যেটা সেটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই ক্যাপিটাল অ্যাকাউন্টে আইসে আমাদের প্রথমে দিতে হয় কস্ট অফ নিউ বয়লার। এখন দেখেন কস্ট অফ নিউ বয়লারে আমাদের ইনস্টলেশন কস্ট দিয়ে আছে কত, 48 লাখ, এবং এর মধ্যে বলছে যে আরো 72,000 টাকা কি করা হয়েছে, পুরাতন মেশিনের কিছু অংশ কি ব্যবহার করা হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি নতুন মেশিনের বয়লার কস্ট কি, নতুন মেশিনের ইনস্টলেশন কস্ট কি 48, নাকি 48 সাথে 72,000 যোগ করার পর হবে টোটাল?
তো যোগ করার পর হবে। যোগ করার পরে, কারণ এই 48 লক্ষ টাকার সাথে আরো পুরাতন মেশিনের 72,000 টাকা আমরা ইউজ করছি, তাহলে টোটাল নিউ বয়লার ইনস্টলেশন কস্ট হবে 48 লক্ষ টাকা। এই জন্য আমরা এখানে 48 লক্ষ টাকা দিছি। আর এস্টিমেটেড কস্ট আমাদের ছিল, মানে আমরা নির্ধারণ করছিলাম যে, মানে অনুমান করছিলাম যে নতুন বয়লারের কস্ট হতে পারে 36 লক্ষ 60। তাহলে অ্যাকচুয়ালি হয়েছে 48 লক্ষ 72, আমরা নির্ধারণ করছিলাম 36 লক্ষ 60। তাহলে দুইটার যে ব্যবধান হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে নতুন বয়লার সাথে আমরা এই 72,000 টাকাটা কি করব বলো দেখি, যোগ করে দিতে হবে, কারণ আমাদের এই 72,000 টাকা নতুন বয়লার ইনস্টলেশন কস্টে কি বাড়িয়ে দিছে, এজন্য আমরা যোগ করব। এন্ড এটা যদি ওখানে যদি যোগ বা বিয়োগ না করে, মানে যোগ না করে, তাহলে সেটা অবশ্যই ভুল আছে। এই 14 সালের অঙ্কটা আমি কমার্স সলিউশন বই থেকে আমি তোমাদের একটু পরে আমি ছবি দিয়ে দিব। হ্যাঁ, ওখানে দেখবা যে 72,000 টা যোগ করছে নাকি বিয়োগ করছে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওটা দিলে একটু আরো ক্লিয়ার হতে পারবা। আর যদি এটা যদি ভুল থাকে তাহলে আমরা এটা সংশোধন করে দিব, কোনো সমস্যা নাই, টেনশন করার কোনো কিছু নাই। হ্যাঁ, তাহলে 72,000 টাকা কেন যোগ করছে এটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়াইলো, আমি ঘটনাটা পুরোটা সামারি করতেছি। সামারি হচ্ছে আমাদের পুরাতন যে বয়লার ছিল তার কস্ট প্রাইস ছিল 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকার পরিবর্তে আমরা নতুন একটা বয়লার প্রতিস্থাপন করব, যার অনুমান করছি যে 34 লক্ষ 60,000 টাকা খরচ হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এইটা ইনস্টলেশন করতে যে ইনস্টলেশন খরচ হয়েছে 48 লাখ, আর পুরাতন মেশিনে আরো কিছু অংশ আমরা কি করছি ব্যবহার করছি 72,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি নতুন বয়লারে প্রতিস্থাপন ব্যয় মানে টোটাল ব্যয় হচ্ছে 48 লক্ষ 72,000 টাকা। ঠিক আছে, মানে যারা অনুমান করছিলাম 36 লক্ষ 60,000 টাকা খরচ হতে পারে, কিন্তু সেখানে হয়ে গেছে 48 লক্ষ 72,000 টাকা। আর তাহলে দুইটা যে পার্থক্য সেটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মানে ক্যাপিটালাইজড। ওকে ম্যাডাম? জি স্যার। তাহলে মনে রাখবেন এই 72,000 টাকা কস্ট হচ্ছে 48 লাখ টাকা কি বাড়িয়ে দিছে, এর জন্য আমরা এখানে কি করছি যোগ করছি। ওকে, তাহলে প্রবলেম 1 এবং 2 মধ্যে আপনাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা, প্রবলেম 1 এবং প্রবলেম 2? ঠিক আছে, আর যেহেতু কোনো প্রশ্ন নাই, এখন আমরা চলে যাবো এক্সারসাইজ 1 এবং 2। এক্সারসাইজ 1, 2, 3 এই তিনটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, প্রশ্ন নাই স্যার। প্রশ্ন নাই? ওকে, আমি কমার্স পাবলিকেশনের বইয়ের অঙ্কটা আমি একটু এখানে বের করলাম। 48 লাখ টাকা 72,000 অবশ্য ইউজড। আমি এটা বের করে আমি তোমাদের গ্রুপে জানিয়ে দিব। হ্যাঁ স্যার এবং ম্যাডাম? ওকে স্যার। ওকে, তাহলে এটা আমি গ্রুপে আমি তোমাদের জানিয়ে দিব না, এটা আমি একটু বের করে
আমি দেখি কমার্স পাবলিকেশনে কত নাম্বার বললাম বিএর 15 বিএর 15 ওকে ঠিক আছে তাহলে আমি বিএর 15 নাম্বার বের করব আর এই যে 19 সাল এটা তো আমাদের পার্টির অঙ্ক একই অঙ্ক আর এই যে প্রবলেম 2014 তিনটা অঙ্ক সিমিলার তাহলে আমি এটা দেখে আমি তোমাদের গ্রুপে জানিয়ে দিব ঠিক আছে জি স্যার ওকে ঠিক আছে কমার্স পাবলিকেশন বই থেকে আপনারা কোনো সমস্যা কথা বলেন নাই এর জন্য আমি নোট করি নাই তো এই পর্যন্ত তাহলে আমাদের আজকে রিভিশন ক্লাস থাকবে পরবর্তী রিভিশন ক্লাসের রুটিন দেখে আপনারা প্রিপারেশন নেবেন হ্যাঁ অনেকে বলছেন স্যার 3 নাম্বার চ্যাপ্টারটা আমাদের রুটিনে কত তারিখে লেখা আছে এটা একটু দেখবেন হ্যাঁ সবাই মানে সিরিয়াল অনুযায়ী আমরা কিন্তু রিভিশন করতেছি না মানে প্রাথমিক অবস্থায় যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা সিরিয়াল করে রিভিশন করতেছি অনেকে 3 নাম্বার চ্যাপ্টার কথা বলছেন 3 নাম্বার চ্যাপ্টার কিন্তু কোন তারিখে আমাদের রিভিশন ডেট দেওয়া আছে ওই ডেট অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন কথা কি বুঝতে পারছেন জি স্যার আমাদের এটা হলো গিয়ে এখন কত নাম্বার রিভিশন এখন এটার উপর কত নাম্বার রিভিশন ক্লাস আছে আমাদের 3 নাম্বার রিভিশন না জি স্যার 3 নাম্বার 4 নাম্বার রিভিশন ক্লাস হলো চ্যাপ্টার 11 12 এখন বলতে পারেন স্যার তাহলে মাঝখানে যে 5 6 7 এগুলো আমরা পরবর্তীতে দিছি এই 4 নাম্বার রিভিশন ক্লাস হচ্ছে 11 এবং 12 অর্থাৎ নন প্রফিট অর্গানাইজেশন আর এনজিও এই দুইটার উপর রিভিশন করব এর পরবর্তীটা হচ্ছে যে চ্যাপ্টার 3 বিজনেস কম্বিনেশন এই বিজনেস কম্বিনেশন হলো যে বর্ণিত উপাদান ঠিক আছে যারা চ্যাপ্টার 3 এর কথা বলছেন চ্যাপ্টার 3 টা আমরা করব হলো 5 নাম্বার রিভিশন ক্লাস আশা করি সবাই বুঝতে পারছেন হ্যাঁ